মেয়েটা একটা কুফা, বুঝছো পুতুল? না হয় আমার এই হাট্টা কাট্টা নাতিটা বিয়ের পর দিনই এমন বিপদের মুখে পড়তো। আগে না বিয়ে ভাঙছিল ওই মেয়ের। নিশ্চয়ই আল্লাহ সেই ছেলের বাঁচাই দিল, আর সেই আপদ এসে পড়েছে আমাদের সোনার টুকরা বেঞ্জামিনের উপর। বয়স্ক সুরের মাঝে বিরাট তিক্ততা, কথার মাপে তেজ আর তিরস্কার। দরজা আধখোলা হয়ে থাকায় সেই সুর অনায়াসেই শুনতে পায় নুসাইবা। আবেদা খাতুন গতকাল তাকে আদরে তুষ্ট করেছিল, আর এখন নাতির উপর আঘাত আসলে সকাল হতেই দোষ সব নাত বয়ে। নুসাইবা যেভাবে এসেছিল চুপচাপ সেভাবে চলে যাচ্ছে নিজের রুমে। মাথাটা এখনো ভার হয়ে আছে। গতরাতে লোকটা কখন তাকে রুমে এনেছিল, কখন কি হয়েছিল কিছুই জ্ঞানে নেই। অত্যাধিক স্ট্রেস আর জ্বরের কারণে সব এলোমেলো। ঘুমের ঘরে ডাক্তার ইঞ্জেকশন পুশ করেছিল। চোখ আধ খোলা চোখে কেবল রেগে থাকা সেই পুরুষটাকেই দেখল। এরপর আর কিছুই মনে নেই। সকাল হলো কবে, 11টা বাজলো কবে, কিছুই না, কিছুই না। নুসেবার মাথায় ভারী ভাব স্পষ্ট। সে মাথায় হাত চেপে ওভাবেই হেঁটে সিঁড়ি ভেঙে উপরে যাচ্ছে। লোকটার হাতে ক্ষত, পিঠের ক্ষত, সব কি হয়েছে কিছুই না, জানে না। নুসেবার মাথায় ভারীভাবে স্পষ্ট। সে মাথায় হাত চেপে ওভাবেই সিঁড়ি ভেঙে উপরে যাচ্ছে। লোকটার হাতের ক্ষত, পিঠের ক্ষত, সব কি হয়েছে কিছুই জানে না। ফোন করবে সেটাও দ্বিধা। কেন জানি লোকটার উপর এখনো কোনো অনুভূতির আভাস নেই। ওই যে মানবতার খাতিরে হয়তো মনটা আনচান করছে। হাবিবার খোঁজ করলো না সে আর। দ্বিতীয় তলায় বিশাল কাচের দেয়ালে দিয়ে দেখা যাচ্ছে গ্যারেজের গাড়ির সকল। রেড কালার মার্সিডিজ আছে। এর মানে ইয়ামিন বাসায়। মেয়েটা হেলে দুলে রুমে গেল। লোকটার গায়ের সুবাস পুরো রুম জুড়ে ছাড়খাড়। সুকুচকে নেয় সে। অদূরে থাকা সেলফোনের দিকে এক নজর তাকে আবার ব্যালকনিতে আসে। বিশাল একটা ব্যালকনিতে সাথে নানা সবুজ ছোট গাছের সমারোহ। কয়েকটা ফুল গাছে আছে যেটার গন্ধ কেবল ব্যালকনি অবধি। এই যে চেয়ারে গা এলিয়ে দেয় নোসাইবা। বেঞ্জামিন কালকে চোট নিয়েও মেজার খোঁজ করেছে। বিশাল বিপদ নিজের পিছে নিয়েছে। এইসবের মানে কি দাঁড়ায়? তাদের বিয়ের রিজন কি? যতদূর মনে আসছে লোকটা তাকে লোকটা তাকে কি জান ডেকেছিল? হয়তো, হয়তো না। লোকটার একটা মিহি হুমকিও কানে বাজছে, তবে সঠিক ধারণা করতে পারছে না। অজ্ঞান তখনই হতে হলো তাকে। নিজের কপালে আলতো আঘাত করে হাতের উঁচু পিছে সে ইজি চেয়ারে ঘেঁষে বসে। বাইরের আবহাওয়া তেমন ভালো নেই, গত রাতের মতোই গুমট। আচ্ছা, গত রাতে কি ঝড় হয়েছিল? বোঝার উপায়ন তো নেই। বিশাল এই বড়লোক বাড়ির আঙিনায় না আছে কোনো পাতা, না আছে কোনো পানির ফোঁটা। সার্ভেন্ট সকল তাদের কাজে চায়াম চুটায় মগ্ন থাকে। নুসাইবা তার শাড়ির আঁচল তুলে নেয়, কিনারায় আঙুল ঘষে। আবেদা খাতুনের কথাগুলো এখনো কানে ভন ভন করছে। আমি আপদ ওই শয়তানের জীবনে? আমি তাহলে সেই শয়তান লোকটা কেন আমায় বিয়ে করেছে জোর করে? হ্যাঁ, নাক টেনে নিজের সাথে নিজে কথা বলে সে হঠাৎ সেলফোন বেজে উঠলে নুসাইবা নড়ে উঠছে। কলের মালিকের অনুমানে সবার প্রথমে শয়তান লোকটার কথাই মনে হলো। সে দ্রুত উঠছে, পা চিপে রুমে গিয়ে ফোন হাতে নেয়। সঠিক অনুমান বেঞ্জামিনের নাম্বার, যদিও সেভ করানি, কিন্তু লাস্টে 880 দেখেই বুঝতে পেরেছে ফোন। রিসিভ করতে লোকটার হাঁপানো অবস্থায় সুর ভেসে আসে, যে কণ্ঠটা ছিল অত্যন্ত ঠান্ডা কিন্তু মানুষ খুনির মতন। ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়েছ? স্বাভাবিক একটা কথা, কিন্তু লোকটার সুর সেই কথাকে কেমন ভৌতিক চিন্তিত বানায়। আপনি কোথায়? রাতে বাড়ি আসেননি? নুসাইবা জিজ্ঞেস করতে না চেয়েও বলে ফেলে, পরে নিজের কপালে হাত চাপড়ে চোখ বন্ধ করে। এসেছিলাম, তোমার বুকে একটু ঘুমিয়েছে। চেস্টার নিচের দিকে কি চিহ্ন খুঁজে পাওনি? লোকটা আবারও বলে, একই ধাঁচ রেখে নুসাইবা শাড়ি খামচে নেয়, ঠোঁট জোড়া তিত্তির করে। এমন বেহায়া এই জন্যই কি সেই অংশটা এমন চলছিল? সে ভেবেছিল এটা আগের স্পর্শের চলন। ছি, লম্পট! আমি অজ্ঞান ছিলাম, ঘুম ছিলাম। সে অবস্থায় আমার সাথে খারাপ করে আমার ফায়দা।
আমার ওয়াইফ, আমি যা চাই তাই করতে পারি, আরও খারাপ অনেক কিছু করব। তখন আমার নাম কি দেবে? তোমার লম্পট প্রো ম্যাক্স? কিছুটা হাসির শব্দ ভেসে আসছে। বেঞ্জামিন হাসছে। লোকটা কোথায়? কেমন তার ক্ষতগুলো? মেয়েটা সেই লোকের হাসি বেড়াজালে আটকে এমন জঘন্য কথাগুলো পুরো গায়ে কাটা তুলছে। কিন্তু নানির বলা কথা, সকালের কথা আর সব কিছু মিলে নুসাইবা রেগে উঠছে। চিৎকার করে বলে, আমার ধারে কাছে আসলেও না আপনাকে আমি গলা চেপে ধরবো। আসছে আমি। আমার গলা চেপে ধরতে না পারলে আমি তোমাকে আমার নিচে বিছানায় চেপে ধরবো। বেঞ্জামিন বৃদ্ধা আঙ্গুলে কপাল ঘষে। এই কথাবার্তা অন্যদের কাছে ডার্ক রোমান্টিক মনে হচ্ছে, অথচ লোকটা দাঁড়িয়েছে এমপি লাশের উপর, যার নিচের অংশে পোড়া আর উপরের দিকে ক্ষতবিক্ষত দেহের শাস্তি বেঞ্জামিন নিজেই দিয়েছে। ঘাড়ের উপরে বেঞ্জামিনের নাম লেখা, যেটা সে তার পেননাইফ দিয়ে চাচু করেছে। ইথান এসে বলে বেঞ্জামিনকে। পাশান লোকের ছোট সিগারেট, হাতে মোবাইল, যেখানে ডিসপ্লেতে নুসাইবার ঘুমন্ত ছবি, পাশে সে একসাথে বিছানায় ঘুমন্ত পরিসাথে লেপচে। বেঞ্জামিনের রুক্ষ কঠোর নিশালো চেহারা, যেটা মানব বিয়ের রাতেই তুলেছিল নুসাইবার ঘুমানোর পর, সেখানে আঙুল বুলিয়ে বেঞ্জামিন বলে উঠছে, কারো বাজে ছায়াও পড়তে দেব না আমার জানার ওপর। পরপর রাশিয়ান ভাষায় সে ইথানকে আওড়ায়। মিড গ্রেডার অফ ফেলো মাদারফাকারকে। ইথানের বুক মোচড় দেয়। 3 বছর আগের এই মিড গ্রেডারে একজনকে ফেলতে দেখেছিল ইথান। সাথে তার কি বমি! যদিও এখন তার মনটা যথেষ্ট শক্ত, তবে রুখ কেমন নিষ্পিস করছে। তাও বসের নির্দেশনা, তাকে পালন তো করতেই হবে। সে গার্ডদের ইশারা করলে তারা এমপির লাশ তুলে নিয়ে যাচ্ছে। এমপি সালাহ, অন্তর বাবা, যার ছেলেকে খুন করেছিল কিছুদিন আগে নুসাইবাকে প্রেমপত্র বাজে নজর দেওয়ার কারণে, তার বাবাই সালাহ গতকালের এমন হামলা করায়। কিন্তু বেঞ্জামিন পাতাল থেকে খুঁজে ছিন্ন ভিন্ন করেছে তাকে। তার কাছে ন্যূনতম অপরাধ মানেই ভয়ানক মৃত্যু, আর সেখানে নিজ বইয়ের উপর হামলার চেষ্টা মানে দুনিয়ায় নরক দেখার স্বাদ মিটানো। বেঞ্জামিন সেই হাউস থেকে বের হয়, গাড়িতে উঠে পাশে বসা ডাক্তার তার পানে চায়। হাফ হাতা টি শার্ট পরনের কারণে বাহুতে ব্যান্ডেজে স্পষ্ট। গত রাতে গুলিটা ছুঁয়ে বেরিয়েছে, তাই তেমন ক্ষতি হয়নি, কিন্তু সে অদেখা পীড়াও যেন ভয়ানকভাবে গিলে ফেলেছে এই কঠোর লোক। পিছেও হালকা জখম হয়েছে, তবে মারাত্মক নয়। ডাক্তার তার ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়। গাড়িতে বসা অবস্থায় একটু দ্বিধা নিয়ে বলে, স্যার, আপনার মেডিসিন নেওয়াটা বেশ দরকার, না হয় সাইড ইফেক্ট হতে পারে, টাইমলি নেবেন। বেঞ্জামিন ডাক্তার নেহালের দিকে গাঢ়ভাবে তাকায়। ডাক্তার সাহেব ভয়েও চোখ মেলতে পারে না। লোকটা তাকে জবাব দেয়নি কিছু, কিন্তু আন্দাজ করা সেই দৃষ্টিতেই বুক কেঁপে ওঠে। হাসপাতালের সামনে গাড়ি থামলে নেহাল নেমে পড়ে আগোছে। শান্তির নিঃশ্বাস নেয়, যেন বড় এক পিঞ্জর থেকে সে মুক্তি পেয়েছে। কালো রঙের ল্যান্ড ক্রুজার ধুমসে স্পিডে এগোচ্ছে। সেই দিকে তাকিয়ে বুকে হাত রাখে ডক্টর। বাপরে, এই লোকের সাথে বউ সংসার করবে কিভাবে? অথচ নেহাল জানি না বেঞ্জামিন নামক উম্মাদ লোকটা কেবল তার বউয়ের জন্য ছাড়খাড়। আকাশের রং কালো, কিছু সাদা মেঘ। হঠাৎ সাদা মেঘগুলো যেন পুরো আকাশের সাথে মিশে এখন ধূসর হচ্ছে। বাইরে ভালো ঠান্ডা বাতাস, মাতাল একটা শোষ শব্দ বাতাসের। নুসাইবা সোফায় বসলেও পেছনে জানালা খুলে রাখে। সেই দিক থেকে এমন পরিবেশে দেখা পেল মির্জা। বাড়িতে অল্প আত্মীয় আছে, যারা লিভিং রুমে। আবেদা খাতুন ঠিক মেয়েটা পাশের সোফায় বসে, মুখটা যেন বাংলার পাঁচ। নুসাইবা এত দিকে চোখ দেয় না, নিজের কোলের উপর রাখা মোবাইলে মন দেয়। অদিতি মেসেজ দিয়েছে, তাকেই সকল ঘটনা জানাচ্ছে। আমার নাতি কোথায়? টেলিফোন করেছো নাকি শুধু মোবাইল গুতানিতেই আছো? সুরটা নিচু করে বলে প্রবীণ মহিলা। নুসাইবা দৃষ্টি দেয় বৃদ্ধের পানে। পুতুলের চেহারা এই মহিলা। মোবাইল লক করে জানায়, জানি না কোথায়, আমাকে বলেননি উনি।
সে মিষ্টি হেসে জানায় সকালের কথাটা ভোলার চেষ্টায় মির্জা, কারণ বৃদ্ধ মহিলারা এমন কথা বেশি টানে। কেমন বউ! শখে কি আমি পুতুলকে বলেছিলাম এই বিয়েতে মত না দিতে, কিন্তু আমার কথা কেউ শুনলো না। আমার আমার নাতি এমন দস্যু মেয়েকে বিয়ে করেছে যে স্বামীর খোঁজ নেয় না। আমার জামশেদের মেয়েটা কি মিষ্টি, ওর সাথে কত সুন্দর লাগতো আমার নাতিকে। আবেদার কথায় নুসাইবা চমকে ওঠে। কেন জানি ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। রেগে যায় তার পুরো সত্তা। এত ভালো অপশন যখন ছিল, তাহলে ওনার নাতি কেন বিয়ে করেছে নুসাইবাকে, তাও জোর করে। নুসাইবা ওনাকে কিচ্ছু বলল না। নতুন বউ সেই সাথে সত্যি বলে বিপদ, ঘোর বিপদ। অজ্ঞতা সে উঠে গেল সোফা থেকে। কিছুটা দূরে গেলে সুন্দর একটা ঘরের ভেতরকার লন চোখে পড়ে। সেখানে অলিভিয়া আর হাবিবা দাঁড়িয়ে। মূলত তারা ডেকেছিল নুসাইবাকে সেখানে, কিন্তু মাথা ব্যথা থাকায় সে সোফায় বসেছিল। নুসাইবাকে দেখতে পেয়ে অলিভিয়া তাকে হাত ধরে এগিয়ে আনে। ভাবি দেখো দেখো, ভাইয়া আর ইয়ামিনের টিনেজার ছবি। অলিভিয়া হাতের মোবাইল এগিয়ে দেয়। পাক্কা ইংলিশ দূষণ, বিশেষ করে বেঞ্জামিন। তার চুলগুলো গোল্ডেন দেখাচ্ছে। নিশ্চয়ই তখন কালো চুলগুলো রং করেছিল, এখন তো আবার সেই কালো রঙের চুল। এই কঠোর মানবের ছবিতে বেঞ্জামিন গম্ভীর মুখে বাস্কেটবল কোমরের সাথে চেপে দাঁড়িয়ে রইল। সেই কালেও লোকের হাসি নেই কোনো। নুসাইবা মনে মনে আওড়ায়, বজ্জাত। ওনাদের বন্ডিং বেশ ভালো ছিল মনে হচ্ছে। ভালো মানে সেরা। বেসমেন্ট ভাইয়ার জন্য আমাদেরকে কেউ বুলি অবধিও করেনি। জানোই তো বিদেশে এমন বুলি কতটা ডেঞ্জারাস। ও কেন, ভাইয়া কি ফেমাস ছিল তখন? ফেমাস? বেসমেন্ট ভাইয়া ফেমাস হয়েছিল মারামারির দিক দিয়ে। ওর প্রথম বুলির জন্য বেড়ে পড়েছিল 3 দিন। আমার ভাইয়া কি এত কষ্ট দিয়েছিল ওই মাস্টারটা? এরপর ভাইয়া সুস্থ হয়ে যে স্কুলে ফিরেছিল, তাদের সকলে কারোর হাত ভেঙেছিল তো কারোর পা। সেইবার বেশ ঝামেলা হয়েছিল বাবা মায়ের, কেস অ্যান্ড সো অন। স্কুল চেঞ্জ হয়েছিল, কিন্তু রেকর্ড তো থেকেই যায়। এরপর থেকে স্কুল কলেজের ভার্সিটি ভিত্তির নাম ছিল আরন বেসমেন্ট। ভাইয়াদের একটা গ্যাং ছিল তখন, AB22। ওদের গ্যাং এখনও ফেমাস রাশিয়ায়, বাট এখন সবাই অনেক বিজি তাদের লাইফ নিয়ে। এই যা কথাগুলো শুনতে শুনতে নুসাইবার শরীর হিম হয়ে আসে। বেঞ্জামিনের একটা ছবি পাইছে অলিভিয়ার মোবাইলে। এতক্ষণ ধরে সেই ছবি নিয়েই নাড়াচাড়া করছিল। ছবিতে বেঞ্জামিন অলিভিয়াকে কোলে নিয়ে বসে, ইয়ামিন তার কাঁধে। পায়ে প্লাস্টার করা লোকটার কিন্তু সবচেয়ে বেশি অবাক করার হলো এই লোক হাসছে এখন। চোখজোড়া কেমন মিল বর্তমানের সাথে। এই যে লোকটা হাতে গোনা তার সামনে কয়েকবার হেসেছে, চোখ দুটো যেন একই, শুধু এখনের চোখ জোড়ার প্রবল পরিপক্ক। নুসাইবার খুব আগ্রহ হলো এই পাষাণ বালকের হাসির কারণ কি ছিল। সেই মোবাইল অলিভিয়ার দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, উনি হাসছিল কেন? আমাদের একটা নতুন প্যাট ক্যাট এনেছিল বাবা। ওর নাম দিয়েছিলাম ক্যাটি। সেই ক্যাটি একদিন স্টক ডগের আইসক্রিমের শিকার হয়। পাশে ছিলাম আমি। আমাকে আর ক্যাটটিককে বাঁচাতে বেসমেন্ট ভাইয়া ওদের লাঠি দিয়ে তাড়া করে, কিন্তু পা মুচকে রাস্তায় পড়ে গেলে ওর পায়ে ফ্র্যাকচার হয়। যেহেতু ও আমাদের বাঁচিয়েছিল, তাই সেই মোমেন্টে মা ছেলে বাহাদুরের চিহ্ন হিসেবে স্মৃতি তুলে রাখে। মা যখন ব্রেভ বয় বেসমেন্ট বলে, তখনই ভাইয়া হাহা করে হাসে। জানো, অ্যালবাম আর গ্যালারি ভর্তি ওর পিকচারে হাসি মাখা ছবি মাত্র কয়েকটা। অলিভিয়া কাহিনী বলতে পেরে ভীষণ মজা আছে। নুসাইবা প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তখন মেয়েড এসে জানায়, বেঞ্জামিন স্যার এসেছেন, আপনাকে খুঁজলেন। মেয়েড বলেই চলে যায়। মেয়েটা মোবাইল দেয় অলিভিয়াকে, কিন্তু দাঁড়িয়ে রইল লনে। ভেতরটা একটু যেতে সায় দিচ্ছে না। গলা চেপে দেওয়ায় সেই কথাটাই মনে আসলো তার। নুসাইবা কপাল চাপড় দেয় আলতো করে। লোকটার যা উচ্চতা, কখনো গলা চেপে ধরতে দিবে সহজে? জীবনেও না। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অলিভিয়া আর হাবিবা মুচকি হাসে। হাবিবা আদর করে বোনকে বলে, যাও যাও, আমরা মোটেও মনে করব না তুমি রোম্যান্স করতে যাচ্ছ। এক্স্যাক্টলি। অলিভিয়া আর হাবিবা
একে অপরকে জড়িয়ে ধরে, চিৎকারি দেয় নুসাইবাকে। মেয়েটার কান গরম হয়ে আসে, ঠোঁটের ঠোঁট চেপে রয়, লজ্জায় মুখটা লাল হয়ে আসলেও মাথায় আবার তখন নানির বলা কথাই মনে আসে। মেজাজটা চটে যায় মুহূর্তেই। তার হাচ্চা কাচ্চা নাতির সাথে বিয়ে করার কোনো শক্ত ছিল না। মেজা দ্রুত হাঁটতেই থাকে। এবার সিঁড়ি গলিয়ে উপরে উঠলে রুম দেখতে পায় না সে বেঞ্জামিনকে। বিছানায় বসে নখ কাটে দাঁত দিয়ে কিভাবে কথা শুরু করবে সেটা ভেবে কুল পাচ্ছে না। তখনই ওয়াশরুমের দরজা খোলা শব্দ হয়। নুসাইবা আর চোখে দেখে সেদিকে, তবে অনাকাঙ্ক্ষিত দৃশ্য নজরে এলে তার মাথাটা পুরোই ঘুরে গেল বেঞ্জামিনের পানে। লোকটার পরনের শর্টস, উদম শরীর, এক বাহুতে ব্যান্ডেজ করা, চুলগুলো ভেজা, মনে হচ্ছে মাথায় পানি দিয়েছে আর সেই পানি বিন্দু গুচি গুচি করে ঝলসে পড়ছে তার উন্মুক্ত সত্তায়। নুসাইবা 3 বার পলক ফেলে এরপর চোখে হাত দিয়ে চিৎকার করে মৃদু। এমন অবস্থায় ঘুরছেন কেন? এই রুমে অন্য এক মহিলা থাকে, সেটা মাথায় নেই বেলাজ? বেঞ্জামিন থামে। মেয়েটার সুরে মিষ্টি রাগ, কিঞ্চিত লজ্জা। বিছানার কিনারে বসে তার ভ্রমরা, চুলগুলো উঠছে বাইরে থেকে আগত পবনে, মুখে ঢাকা হাতের চুড়ি রিনিঝিনি শব্দ। লোকটা তার সম্মুখে দাঁড়ায়, হাতের উপর নিজের হাত রেখে শুধ হয়। হাত ছড়াও, না হয় যেটা পড়েছিস সেটাও যাবে। নাউজুবিল্লাহ। নুসাইবা এক লাফে বিছানার উপর উঠে বসে, মুখে থেকে হাত সরিয়ে ফেলে দ্রুত। মানব তার সামনে, কি অমায়িক তার দেহের প্রতি খঞ্জ। এত সুদর্শন লোকের কিনা এমন শরীর ভর্তি অহংকার আর তেজ। পরক্ষণে বেঞ্জামিন তার পা চেপে নেয়, চেনে কাছে আনে, আলতো করে পর্যবেক্ষণ করে মেয়েটার পায়ের তালো। শুকিয়ে এসেছে, মেডিসিন মিস দেবে না। মেজা অপলক চেয়ে রয় সেই সুছা মানবে, যার শরীরে অবস্থা সে একটা বারো জিজ্ঞেসও করল না, অথচ তার পায়ের ক্ষত নিয়ে লোকটা এখনো পড়ে আছে। আমার এত যত্ন নিতে হবে না আপনার, নিজের যত্ন নিন। আমি কুফা, তাই আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। নুসাইবা তার পা বচে নেয়, ভেতরটা নড়ছে। নিশ্চয়ই লোকটা তাকে এখন চিলিয়ে ভস্ম করবে। নুসাইবার চেহারায় ক্রোধ, সাথে এক চাপা কষ্ট। বেঞ্জামিনের বুকে হাল বেহাল। সে মেয়েটার সত্তা বিছানার সাথে আটকে নেয়, দুই দিকে 2 হাত দিয়ে বন্দি করে তাকে। কানের পাশে নাক ছিঁয়ে অত্যন্ত তেজি কঞ্চে বলে, তুমি আমার জন্য কি আর তোমার জন্য আমার কি অবস্থা? দুরবস্থা হয়, সেটা বোঝার জন্য গায়ে খুব কম কাপড় আছে। নিড এনি প্রুফ? লোকটা তার বলিষ্ঠ হাতে কোমর জড়িয়ে ধরে, 2 সত্তা মিশে একাকার। ব্যান্ডেজ বাঁধা হাত ইতিমধ্যে মেজার নরম পেঁচে হামলে পড়েছে। বেঞ্জামিন আরও বেশি চাপ দিয়ে বধূকে আগলে নিল। নুসাইবা বেঞ্জামিনের গলায় নিজের ছোট্ট তালু ছুঁয়ে গলায় প্রেস করার চেষ্টা করে। একদম ধরাধরি করবেন না, এসব আর চলবে না আমার। আমি বেঞ্জামিন এই যাত্রা হাসে, কপালে হেলে পড়ে তার অগোছালো কয়েক গোছা চুল। বধূর ঘাড়ে চুল সরিয়ে সেটা স্পর্শ করে মাতাল ছোচের পরপর দাঁতে চোয়ালে নুসাইবা আর্তনাদ করে। রাক্ষস নাকি? অস্ফুট এক গোঙানি ভেসে আসে সেই কঠোর লোকের কণ্ঠস্বরে। নুসাইবা বেঞ্জামিনের সেই গোঙানি শুনে তব্দ বনে, শরীর কেমন ঠান্ডা হয়ে যায় মুহূর্তেই। সেই সময় এক তীব্র বজ্রপাতের সূচনায় রুমের ভেতরটা আরও আলোজ্জ্বল হয়। দৃষ্টি মিলে দুজনের। বজ্রপাতের শব্দে সেই কেঁপে উঠলে লোকটার বুকে আঁচড় দিয়ে থমকে যায়। মেয়েটার চোখে ভীতি আর লোকটার দৃষ্টিতে মাতলামো। গলা শুকিয়ে আসে রমণীর। পরক্ষণে নুসাইবা সরে যেতে চায়, তবে তার পেলব কোমর দখল করে বেঞ্জামিন। তার হাতের স্পর্শ অত্যন্ত অবাধ্য। সে নুসাইবার আঁচল ছড়ায়, আঙুলের পেঁচ থেকে উপরের দিকে বুলিয়ে ফিচেল ছুঁড়ে বলে উঠছে, আজকে তোমায় জিতে দিলাম গলা চেপে ধরার খেলায়। পরের বার কিন্তু আমার নিচে নিয়েই দম নেব, সত্যিকার রাক্ষস হব। শুধু ধরাধরি করবো না, শুধু ধরাধরি করবো না, তখন নিচে নিয়ে রূপসী তোমার মিহিসুরের আর্তনাদে অস্পষ্ট আমার নাম নিতে তোমাকে বাধ্য করব। এই ঘামান্ডি লোকটাকে কি প্রশ্ন করব?
কিছু বললেই তো চেপে ধরে তার ঠোঁট দিয়ে গলায় দাগ বসায় বেহায়াটা। মাঝে মাঝে মনে হয় লোকটা আমাকে বিয়ে করার পেছনে একটা ক্রোধের কাহিনী আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় বিয়ের কারণ ঠিক উল্টো। পাষাণ মানুষকে বোঝা আমার পক্ষে সম্ভব নয়। নুসাইবা নিজের ভারী হাতের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে। তাদের বিয়ের দিন অতিবাহিত হয় মাস খানেকের মতন, অথচ বিয়ের কারণটা এখনো পাষাণ লোকের মুখ থেকে জানতে পারলো না। বিষয়টা নিয়ে কথা বললে লোকটা ঠোঁটের হাতে অবত স্পর্শের হামলার শিকার হয়, চেয়েও বাধা দিতে পারে না। কেমন জোরো সেই স্পর্শ, ভাবলেও কাটা দেয় গায়ে। বাদবাকি ঘুমানোর সময় তো লোকটা তার গায়ে হাত না দিয়েই যেন ঘুমোতেই পারে না। নুসাইবার হাতের উপরে বেঞ্জামিনের মাথা রাখা আলতো করে, এক হাতে মেয়েটার উন্মুক্ত কোমর জড়িয়ে মানব কেমন বেঘরে ঘুমোচ্ছে। চুলগুলো কিছু এলোমেলো, নাকটা সরু, চোখে পাপড়ি অত্যন্ত ঘন। গাঢ় নিঃশ্বাস বোঝাচ্ছে লোকটা নিশ্চিন্তের একটা ঘুমে মগ্ন। এই মুহূর্তে লোকটাকে বড্ড শান্ত দেখাচ্ছে। বুকের মাঝে ধুকপুক একটা শব্দ কানে আসছে নিভৃতে। নুসাইবা আরেকটু ঝুঁকে, লোকটার চেহারা নকশা নজর কাড়া। এখনকার অত্যন্ত চুপচাপ মানব যে একটা দানব, যে তাকে জোর করে বিয়ে করেছে। কেন করেছে সেটাই মাথায় আসে না। লোকটার যা স্ট্যাটাস, নুসাইবার চেয়েও দামি মেয়ে তার জীবনে আসা খুব মামুলি একটা ব্যাপার ছিল, কিন্তু এখন সবটাই অন্যরকম। রাগী বদমাইশ মানবের বউ নুসাইবা। সত্যি বলতে 1 মাস যাবৎ লোকটার সাথে লেপটে ঘুমানোর তার অভ্যাসে রূপান্তর হয়েছে। সে গায়ের সাথে না লাগা অবধি, লোকটা তাকে চেপে না ধরা অবধি ঘুম আসে না। তাই যত রাতই হোক বেঞ্জামিন এলেই মেয়েটা ঘুমায়, তবে স্বীকার করতে চায় না মেয়েটা কিছুই। কেমন নিজেকে পাথর করে রাখতে চায়, অথচ নিজেই জানে না লোকটা তার সবচেয়ে খারাপ মুহূর্তে পরিণত হয়েছে। নুসাইবা পলক ফেলে, একটা অবাধ্য হাত আচানক তার চুলে হাত বুলিয়ে দিতে চাইলে সেই হাত গুটিয়ে ফেলে। অন্য হাত ভার হয়ে আসে, সেই হাতটা নাড়াতে চেয়েও পারে না। লোকটা অসম্ভব ভারী। নুসাইবা কিছুটা উঠে বসতে চায়, তবে শক্তিতে কুলোয় না। সে ওভাবেই আধ বসা হলো। বেঞ্জামিন তাকে চেনে নেয়। মেয়েটা বুকের মাঝে মুখ ডুবিয়ে শব্দ করে। কেঁপে ওঠে নুসাইবা, অন্য হাতে লোকটার ঘাড় চেপে ধরে। শোন শোন, সাত সকালে কি শুরু করেছেন লম্পট কোথাকার? বেঞ্জামিন তার কথা শুনল না, বরং লম্পট কথাটা শুনে সেটার মতোই কাজ করলো। দন্ত স্পর্শ করে মেয়েটার সত্তায় সেখানে মুখ গুজে জানায়, এখন একটা পারফেক্ট লম্পটের মতো কাজ করেছে। কিরমির করে ওঠে নুসাইবা, ঘাড়ে চিমটি দেয় সজোরে। লোকটা সরে না, পূর্বের মতোই জায়গায় আবারও অনুভব করে সেই অবাধ স্পর্শ। এবার চোখে জল জমে, তার চামড়া উঠিয়ে নিয়েছে নাকি। আমার হাতটা ভেঙে যাচ্ছে। এত বড় একটা লোকের মাথার ভার কিভাবে নিব আমি? পুরো শরীরের ভার যখন পড়বে তোমার উপর, তখন তোমার কান্নারত মুখটা দেখে তো আমি সব সীমার লঙ্ঘন পেরিয়ে যাব। সাইবা। বেঞ্জামিন মাথা তুলে মেয়েটাকে দেখে, লাল হয়ে আছে তার চোখ। ইস, সামান্য কামড়ে এমন নাজেহাল হলে কিভাবে হয়? মেয়েটাকে যে তার পুরো সত্তার পাগলামি সামলাতে হবে, কিভাবে কি করবে তখন এই পুচকি মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, তার তুলনায় নুসাইবা তো পুচকে। আপনার দ্বারাই এমন আজাইরা আলাপ করা সম্ভব। দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু এতটাও না। আমার স্বপ্ন তুমি পারো সবটা। কি কি পারো সেসব কি দেখাবো প্র্যাকটিক্যাল? বেঞ্জামিন উঠে বসে। সে নুসাইবার দিকে গম্ভীর দৃষ্টি দিলে মেয়েটার শরীর হিম হয়ে আসে। লোকটার নজর অত্যন্ত অশালীন। নুসাইবা বেঞ্জামিনের চোখে বালিশ দিয়ে ঠেকে বিছানা থেকে দৌড়ে ওয়াশরুমে যায়। যেতে যেতে আওড়ায়, ছি, একটা মানুষ কিভাবে এমন বেহায়া হয়? বাথরুমে ঢুকে সে দরজা বন্ধ করে। লোকটার উদম শরীরের ছবি তৎক্ষণাৎ ভেসে বেড়ায় দৃষ্টিতে। ইস, আয়নাতে নিজের সত্তা দেখলে মেচা কেঁপে উঠছে। পাতলা একটা নাইটি পরনে সে, যদিও উপরে কোটি আছে। তার গলার নিচে 2টা লাল চিহ্ন স্পষ্ট। রুক্ষ সুদর্শন মানবের স্ত্রী সে, এটাই তার নির্দেশনা হিসেবে ভেসে ওঠে। মেয়েটা আয়নায় নিজের এহেন লজ্জাশীল মুখ দেখে অত্যন্ত ভরকে যায়। পরনে নিজ মুখ ঢাকে হাত দিয়ে। অশ্লীল লোকটার জন্য আমার মাথায় কি সব ঘুরছে। সকাল থেকে প্রচুর ঝড় তুফান বাংলার চারিদিকে গাছপালা পরিবেশকে আরো উন্মুক্ত করে তুলেছে।
নুসাইবা লনের দিকে এসে থেমে যায়। নিচে সকলে নাস্তা করতে উদ্যত। বেঞ্জামিন গিয়েছে নাকি সে জানে না। ওয়াশরুমে থেকে বেরিয়েই লোকটাকে দেখেনি নুসাইবা। সেও এখন নিচেই যাচ্ছিল, কিন্তু এমন বৃষ্টি বাদল দেখে মনটা সেখানেই স্থির হয়ে যায়। মেয়েটা বৃষ্টিপ্রেমী। ছোটবেলা থেকে বৃষ্টির একটু স্পর্শ পেতে কেমন মরিয়া হয়ে থাকতো। থাই গ্লাসে গড়িয়ে পড়া পানিতে সে হাত রাখে, ছুতে পারছে না সেই বাদলের ধারা, তবে অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে। গুনগুনিয়ে গানের সুর তোলে। দোলের ধারায় মন হারায়, ছুটতে চায় এই মন তোমার ইশারায়। মাতাল করো আমায় স্পর্শে তোমার, ভিজিয়ে দাও সকল সত্তা আমার। ঠান্ডা পরিবেশ আর চুপচাপ লন। গানের সুর অত্যন্ত মন মাতানো। মেয়েটার পেছনে পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল বেঞ্জামিন। মেয়েটার কণ্ঠের টানে সিঁড়ির দিকে সে এই জায়গায় আসলো। মেয়েটার এমন বিলাসী রূপ তার মাতলামোকে বাড়িয়ে দেয়। শাড়ির আঁচল উঠছে অনায়াসে, পিঠ সমান চুল দুলছে। মেয়েটার সুবাস স্পষ্ট নাকে জ্বালাতন করছে পাষাণ লোকটার। অথচ হুট করে কুচকে আসে বেঞ্জামিনের। মেয়েটার কোমরের দিকে শাড়ির পিন খুলেছে বোধ হয়, সেটাই পরিষ্কার মেয়েটার কোমর। সেখানে থাকা একটা লাল তিল, যেটার পাশে বেঞ্জামিনের নখের আঁচড়। হাঁটতে হাঁটতেই মেয়েটার দিকে এগিয়ে যায় সে। থমথমে পরিবেশে বৃষ্টির রোনাদলে পরিষ্কার শোনা যায় লোকটার অবাধ্য কঞ্চ। রুমে নিয়ে শাড়ি পুরোটা খুলবো। হকচকিয়ে উঠে নুসাইবা। বৃষ্টির জন্য বের হওয়া অজানা সুর গলাতে আটকে রইল। শরীরে কাঁপন চোখে লাগছে, পিছনে ফিরতে পারেই না। এর পূর্বে লোকটার দানবীয় অস্তিত্ব তাকে গ্লাসের সাথে আটকে নেয়, তবে শরীর লেপ্টে যায় লোকটার হাতের সাথে। ছাড়ুন, ঘরের মধ্যে এমন বেহায়াপনা করবেন না তো। আপনার মান সম্মান নেই, কিন্তু আমার তো আছে। রুমে নিয়ে শাড়ি পুরোটা খুলবো? তোমার জন্য আমার বেহায়াপনা কোথাও কমবে না। শাড়ির পিন খোলা কেন? তোমার বিয়ার স্কিন সেন্সিটিভ পার্ট। আমার দৃষ্টি ছাড়া অন্য করে ভুল দৃষ্টিতে পড়লেও তাকে আমি হত্যা করব। মেয়েটার বুকে শব্দ হয় দৃঢ়, চোখের পাতা নড়ে। শেষ কথাটা নিশ্চয়ই মন করার কথা। ওই যে উপন্যাসের খলনায়কের যেমনটা চোপ দেয় আর কি। অথচ সে জানে না তার স্বামী মেয়েটার জন্য এক বদ্ধ উন্মাদ, যার জন্য অন্যকে হত্যা করতেও কয়েক সেকেন্ড সময়ের ব্যাপার। নুসাইবা সরতে চায়, কিন্তু বেঞ্জামিনকে দেয় না। মেয়েটা বুঝলো উত্তর না দিলে ছুটি নেই, তাই সে হয়তো ইতস্তত হয়ে জানায়, খুলেছে হয়তো, লাগাচ্ছি। রুম থেকে বেরোনোর আগে সব দেখে শুনে বের হবে সাইবা। বেঞ্জামিনের গভীর কণ্ঠ অত্যন্ত গভীর শিশর, গায়ের লোমকূপ অবধি শিহরণ বইয়ে আনে। মেয়েটা ছোট করে জানায়, কোমর হাসে পিন সেট করে। বেঞ্জামিন সেই দিকে নজর দিয়ে সব ঠিকঠাক করে বধূর কপালের কিনারায় উষ্ঠ স্পর্শ করে। ব্রেকফাস্ট করে নাও, বেলা হচ্ছে। বেঞ্জামিন পেছন ফিরে হেঁটে যাওয়ার জন্য উদ্যত, কিন্তু তখনই শুনতে পায় একটা চিকন মাথোয়ারা কণ্ঠ। আপনি আপনি খেয়েছেন? বিয়ের এতটা সময় পর মেয়েটার মুখে এই প্রথমবার প্রশ্নটা শুনে বেঞ্জামিনের অধর বাঁকা হয়ে আসে। সে পেছন ফিরল না, কারণ মুহূর্তটা এমন মেয়েটাকে গ্লাসের সাথে আটকে তার উত্তপ্ত অধর শুষে নেওয়ার মতন। তবে নিজেকে এমন করে উপস্থাপন করবি না বেঞ্জামিন। তার ঘুঘু নিচ থেকে তাকে ধরা দিবে অতি জলদি। মনস্টারে বিশ্বাস এটা না। হিমশীতল এক বাক্য, যেটার মানে অনেক কিছু বোঝায়। এটাতে কি ক্রোধ ছিল নাকি কোনো ধ্বংসের সুর? এতটুকু বলেই হন হন করে হাঁটতে থাকে। শব্দ হয় সুহিলের। প্রত্যেকটা পদক্ষেপ নুসাইবার মনের মাঝে প্রশ্নের ঝড় উঠে, কিন্তু লম্বা সেই মানবের দাঁড়ানোর জোর কই? সে তো অনায়াসে হেঁটে চোখের সামনে থেকে মিশিয়ে গেল। নুসাইবা গায়ের উপর শাড়ি টেনে নেয়। বৃষ্টির রিনিচিনি নৃত্য দেখে কিছুক্ষণ সময় পার করলো। পেঁচের ডাকে নিচে যায় ডাইনিংয়ে। হাবিবা তখন খেয়ে উঠেছে। পুতুল নুসাইবাকে দেখে বলে উঠল, ছেলেটা কিছু না খেয়ে চলে যায়, ইচ্ছে করলে খেতে বসে, না হয় না। কিশোর কাল থেকেই এমন। ছেলেটা আমার এমন গম্ভীর, কখন খাবে কোথায় যাবে কি জানি। খেয়ে নাও আম্মু। জি। ইয়ামিন ভাইয়া কোথায়?
নুসাইবার মুখে প্রশ্নটা করলেও ভাবছে বেঞ্জামিনের কথা। লোকটা সে খায় সব সময় খবর নেয়, কিন্তু নিজের বেলা কোনো খোঁজ থাকে না। এমন পালোয়ান শরীর বাইরে কি খাইয়ে বানিয়েছে আল্লাহ জানে। একসাথে বসে খেলে সমস্যা বা কিসে? নুসাইবার কি বেঞ্জামিনকে বলা উচিত ছিল খেয়ে বেরোনোর কথা? উনি সকালে বেরিয়েছেন। সিনিয়র 5 স্টারের কাজ শুরু হবে আজকে থেকে, সেখানে গিয়েছেন। হাবিবা হেসে জানায়। নুসাইবা কেবল মাথা নাড়ায়। নাস্তাটা নানান ভাবনার মাঝেই শেষ করে বেলা বাড়লে বৃষ্টি বাড়ে। এই বৃষ্টিটা স্বাভাবিক না, দুনিয়া ভেঙে আসার উপক্রম। নুসাইবা কেন জানি আজ মনকে শান্ত রাখতে পারছে না। সে কিছুক্ষণ হাঁটছে তো বসছে। হাবিবা তার সাথে আছে রুমে। দুইজন মিলে চুপচাপ কথা বলছে, হাসছে। যদিও নুসাইবার মন কিসের জন্য আনচান করছে সে জানে না, সে বুঝছে না। সকাল থেকেই যেটা যেন মনটা তার রাখছে। এরই মাঝে হাবিবা তাকে বলে উঠছে, আপু, বারান্দা দিয়ে বৃষ্টিতে ভিজি, চলো না হয় ছাদে যাই। যাবি? যাওয়ার জন্যই তো বললাম। ছাদে না, তবে পুলের দিকে যাওয়া যাক। ওকে। দুই বোন দ্রুতই পৌঁছলো পুলের দিকে। পুলের পানি ইতিমধ্যে চৈচুম্বুর বৃষ্টির পানিতে উপরের খোলা ছাদ থেকে পানির ধারা সেটাতে পূর্ণ হয়েছে। বজ্রপাত হলেও ভয় নেই, কারণ এইদিকে বিশাল কাঁচ দ্বারা ঘেরাও দেওয়া, নির্দিষ্ট গার্ড সব অন্যদিকে। জায়গাটাতে আসা নিষিদ্ধ তাদের। নুসাইবা পুলের কাছে পৌঁছালে তার সত্তায় ছপছপিয়ে পড়তে থাকে বৃষ্টির রোনাদল। দু হাত তুলে সে পানি দিয়ে মুখে আয়েশ করে। হাবিবা পুলে নামে। সেখান থেকে পানি ছিটিয়ে মারলে খিলখিল করে হাসে দুপন। খুনছুটিতে মাতানো তাদের মুহূর্তেই মেয়েট এসে হাবিবাকে জানায়, ইয়ামিন স্যার এসেছেন। অতঃপর হাবিবা তড়িঘড়ি করে বাথরুম গায়ে টেনে এগিয়ে যায় মেয়েদের পেছনে। নুসাইবা পুলেই বসে রয়। বৃষ্টির মাতোয়ারা আর ছাঞ্জা পানিতে ডুবন্ত তার সত্তা যেন এক অন্য দুনিয়ায় হাজির। তবে মাথা থেকে কঠোর লোকটার ভাবনা যাচ্ছেই না। আর সবচেয়ে বড় কথা, ঘামাঞ্জি লোকটা তাকে বিয়ে করার কারণটা এখনো মস্তিষ্কে দাপিয়ে বেড়ায়। সোফার উপরে রাখা মোবাইলটা রিং হয় নুসাইবার। ভেজা সত্তা নিয়েই সে মোবাইলের দিকে এগিয়ে যায়। মায়ের ফোন কল ভেসে বেড়াচ্ছে। সেই ফোন রিসিভ করে মায়ের খবরাখবর নেওয়ার পূর্বেই ভেসে আসে মায়ের কান্নারত কণ্ঠস্বর। তোর আব্বা আমাকে একটু আগে ফোন করেছিল। ফোপা ছিল অনেক, আমাকে বলছে মাফ করে দিতে। বেঞ্জামিনের সাথে দেখা করার কথা ছিল, কি ব্যাপারে জানি না, তবে এখন কেন ফোন ধরছে না? আমার খুব চিন্তা হচ্ছে, তুই একটু দেখ মা। কথাগুলো কেমন আর্তনাদ। নুসাইবার রুহ ধরফর করে, তার বুকে ব্যথা হয়। সে বুঝতে পারলো না কি করবে। ওভাবে দৌড়ানো শুরু করে। মাকে শুধু এতটুকু বলে, আমি দেখছি। হাবিবাকে বলো না কিছু। ব্যাস, কথা নেই কিছু নেই। ভেজা শরীরে এই ঝুম বৃষ্টিতে বেরিয়ে যায় সে পুলের দিকে। দরজার দিকে দিয়ে সহজেই সবার দৃষ্টির অগোচরে গ্যারেজ খুঁজে নেয়। গ্যারেজ দাঁড়ানো কয়েকটা গাড়ির মাঝে একটা গাড়িতে উঠে যায়। বাবার কি হয়েছে? লোকটা সেই বেঞ্জামিন নামক শয়তান লোকটা বাবার ক্ষতি করেছে নাকি? হ্যাঁ, তাকে কষ্ট দেওয়ার জন্যই তো লোকটা এত আয়োজন। লোকেশন অন করে বাবার লোকেশন দেখার ট্রাই করে। ড্রাইভারকে আবল তাবল অনেক কিছুই বলে। শেষমেশ বেঞ্জামিনের লোকেশন খুঁজে পায়। জেনারেল লিমিটেড হাসপাতাল। নুসাইবা এলোমেলো করে লোকেশন নিয়ে বলে ড্রাইভারকে। সেভাবে গাড়ি ছুটতে থাকে। হঠাৎই পেছন থেকে অন্য গাড়ির শোষো শব্দ। সেই কালো গাড়ি নুসাইবাদের গাড়ির পাশাপাশি এলে জানালার গ্লাস খুলে মাথা বের করে এথেন ড্রাইভারকে বলে, বাংলোতে ব্যাক করো গাড়ি। না না না, আমি হসপিটালে যাব। দূরে যান আপনি, না হয়। কথাটা বলে সে আশেপাশে কিছু খোঁজে। ড্রাইভারের পাশে স্ট্যান্ডে রাখা রিভলভারটা টেনে নেয়। সেটা তাক করে ড্রাইভারের দিকে। গাড়ি থামবে তো আপনার খুলে উঠবে। ড্রাইভার গায়ে দিয়ে ঘাম বেরিয়ে পড়ে। অত বৃষ্টিতে গাড়ির চাকা হুমড়ি খেয়ে পড়ছে বারংবার। আর পিছে ম্যাডামের রক্তাক্ত চোখও। ইথেন মাথা ঠুকিয়ে ফেলে গাড়িতে। ফোন করে সাথে সাথে তার বসকে। বস, ম্যাম শুট করতে যাচ্ছে, আমরা প্রায় চলে এসেছি লোকেশনে। কথাটা বলতে বলতেই কল ডিসকানেক্ট দেখায়, নেটওয়ার্ক ইস্যু। জলদি গাড়ি চালান, না হয়।
মেয়েটা হুদাই রিভলভার নিয়ে নাড়াচাড়া করে। ড্রাইভার ভয় পেয়ে গতি বাড়ায়। ইথান ড্রাইভারের এলোমেলো ড্রাইভিং দেখে চোখ বুজে বসকে ফোন দিতে চাইলো। নেটওয়ার্কে এরর দেখাচ্ছে। সে স্টিয়ারিং হাত থাপড়ে বলে হচ্ছে, ফাকিং বুলশিট বস, আজকে দুনিয়া জ্বালিয়ে দিবে মনে হচ্ছে। তার বলা রাশিয়ান চিন্তিত সুর। গাড়িতে উপস্থিত দুই বাঙালি গার্ড না বুঝলেও অনুমান করে খারাপ কিছু ইঙ্গিত বোঝাচ্ছে। হাসপাতালের সামনে গাড়ি থামার আগেই কিছুটা দূরে তাদের গাড়ির সামনে বেঞ্জামিনের গাড়িটা স্পষ্ট। বাড়ির গাড়ি দেখে দ্রুত ড্রাইভিং থামিয়ে সেই গাড়ি থেকে নেমে পড়ে। নুসাইবা তাকে দেখে তড়িঘড়ি করে নামে গাড়ি থেকে। হাতে রিভলভারটার উল্টো দিক করে পেঁচিয়ে রইল। বডিগার্ড চারিদিকে গোল করে দাঁড়ায়, পেছন দিক ফিরে একটা বেষ্টনীর মতো তৈরি করেছে। সবার দৃষ্টি অন্যদিকে সতর্কে। মেয়েটার ভেজা সত্তা দেখে কপালে রাগ ফুলে উঠে বেঞ্জামিনের। সে দূর থেকে চিল্লিয়ে বলে, গাড়িতে উঠো এখনই। সাইবা, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিট? কিসের লিমিট? আপনি কি ভেবেছেন আমার বাবাকে হসপিটালে ভর্তি করাবেন ক্ষতি করে আর আমি জানবো না? আপনি একটা শয়তান। আচ্ছা, কি ক্ষতি করেছি আমি আপনার? আমাকে কষ্ট দেওয়ার জন্যই আমার বাবাকে আপনি কি করেছেন? হ্যাঁ বলুন, কি করেছেন? বেঞ্জামিন মেয়েটার সামনে পৌঁছায়। লোকটার সুদর্শন দৃষ্টি, যা আজ সকালে তার প্রতি চাহিদায় মাতালতায় পূর্ণ ছিল, সেটাই এখন কেবল ক্রোধ আর ঈর্ষা। মেয়েটা তাকে গুল্লি তাক করে সোজাসুজি, সেই গতবারের মতন উল্টো। বেঞ্জামিন তার হাত থেকে রিভলভার নিয়ে ফেলে দেয় সহজেই। নিজের হাতে নেওয়া কোট দিয়ে অনায়াসেই ঢেকে দেয় মেয়েটার শরীর। হাঁটু অবধি ঝুলছে কোট। বধূর গাল চেপে অত্যন্ত নিম্ন কঞ্চে মাদক নামিয়ে শুধোয়, এক চড়ে সব পাগলামি বের করবো। বৃষ্টিতে ভেজে নায়িকা সাজা হচ্ছে। আমার সামনেই তোমার সেক্সি রূপ থাকবে। বাড়াবাড়ি করলে কিন্তু আজই আমার নিচে পিষ্ট করছি তোমাকে। তোমার কোনো কিছু আমি শুনবো না। তার সেই কথায় নুসাইবা রেগে হন্য হয়ে কলার চেপে ধরে বেঞ্জামিনের। আমার কেয়ার করি না আমি? বলুন আমার বাবাকে কি করেছেন? কেন আমার সাথে এমন করেছেন আপনি? আমাকে কতটুকু কষ্ট দিলে আপনি শান্তি পাবেন বলবেন আমায়? আমাকে কষ্ট দেন, কিন্তু বাবাকে কেন? ভাই লোকটার যা ক্রোধ ছিল সেই সব এখন মাথার উপর চকবক করছে। মেয়েটার মুখে বৃষ্টির ছাপটা পড়লেও সেটা আকর্ষিত করলো না বেঞ্জামিনকে। বরঞ্চ প্রিয়তমার নরম হাতজোড়া তার কলার ধরতে বেগ পাচ্ছে, কিন্তু মেয়েটা তাও অগ্নিরূপ ধরে রাখায় বেঞ্জামিন তার কোমর ঘামচে ধরে, মিশিয়ে নেয় নিজের সাথে বিশ্রীভাবে। দুজনের শরীর পিষ্ট হচ্ছে দুজনায়। তাদের দৃষ্টি মিলে বেঞ্জামিন গগন বিদারক চিৎকার করে বলে উঠছে, আজ থেকে ফ্যামিলির মুখ দেখা ছাড়া সংসার করা শিখবে তুমি। তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু নিজের ধ্বংস নিজে টেনেছো তুমি। সেভাবেই মেয়েটাকে কাঁধে তুলে নেয় বেঞ্জামিন। দুপা এলোমেলো করে ছুটছে নুসাইবা। বেঞ্জামিন এখনও রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে তার শখের বধূর কলার চেপে ধরায়। বৃষ্টিতে দুজনেই ভিজে একাকার। নুসাইবা আর গলার জোর দিয়ে কাঁদছে, হাত পা দিয়ে আঘাত করছে লোকটাকে, কিন্তু দেখলো না লোকটার হাতের তালু থেকে উপরের অংশ ডোরাকাটা কেটে যাওয়া, সেটাই বহমান লৌহর ছাপ। আমাকে বিয়ে করেছেন আমার ডানা ভাঙার জন্য? এটাই রিজন? কিন্তু কি এমন ক্ষতি করেছি আমি আপনার? আমার সাথে আপনার এত কিসের শত্রুতা? বেঞ্জামিন মির্জাকে আরও একটা কথা বললও না। উড়ুতে চেপে ধরে রইল মেয়েটার ছোট্ট শরীর। ভেজা তাদের দুজনের অস্তিত্ব। সিট ভিজিয়ে দিচ্ছে। বধূর গায়ের কোট ঠিক করে দেয় সে। নুসাইবা দরফর করতে থাকলো। কতটা অবাধ্য হলে নুসাইবা বেঞ্জামিনের বিগড়ে যাওয়া মেজাজের তীক্ষ্ণতা পরিমাপ করতে পারছে না। এটা নুসাইবার নিজেরই অজানা। ইথান বেঞ্জামিনের জানালার পাশেই দাঁড়িয়েছিল, দরজা বন্ধ করে। বেঞ্জামিন তাকে ঠান্ডা কণ্ঠে নির্দেশনা দেয়, প্রাইভেট জেট রেডি করতে পারো। আমি বাংলাদেশ থেকে লিভ করছি আর্জেন্ট। নুসাইবা তার সেই কথা শুনে আর্তনাদ করে ওঠে, কেঁদে ওঠে সশব্দে, কিন্তু মির্জাকে উঠতে দেয়নি বেঞ্জামিন। রক্ত ঝরা হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ায়। শুনতে পায় তার বধূর করুণ আহাজারি। না না, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি একটা শয়তান। আমার বাবাকে কিভাবে কষ্ট দিয়েছেন আপনি? ছাড়ুন আমায়, আমি বাবাকে দেখব। বেঞ্জামিন তাকে ছাড়লো না, বরং অন্য হাতে বিশ্রীভাবে ছুঁয়ে দেয় মেয়েটার
মেয়েটার ব্লাউজের ফাঁকে নিষিদ্ধ অংশে নুসাইবা উঠতে চায়, চেঁচামেচি করে, কিন্তু বেঞ্জামিন তাকে নড়তে দিল না। সিটে হেলান দিয়ে ফুস করে শ্বাস ছেড়ে হাসকি কঞ্চে আওড়ায়। যা যা তোমার ইচ্ছের বিরুদ্ধে করতে চাইনি, আজকে থেকে সে সবই করবো তোমার সাথে। আমি জানোয়ার, শয়তান, দেখাবো এইসবের আসল রূপ তোমাকে। আর এখন আরেকটু চেঁচামেচি করলে ড্রাইভিং করা অবস্থায় তোমার সত্ত্বায় আমার সেল দিয়ে নাম লিখিয়ে দেবো। ডেমো দেখতে চাইলে চিৎকার করো, আম রেডি। লোকটার এমন ভয়ানক হুমকির সাথে হাতের জোরালো স্পর্শে কুকড়ে ওঠে নুসাইবা। গলা দিয়ে গমগমিয়ে আহাজারি বের হতে চাইলেও মুখে হাত চেপে ধরে সে। জঘন্য লোকটার জঘন্য কথাবার্তা। শুনুন মিস্টার বেঞ্জামিন, জোর করে কখনো কারো মনে জায়গা পাওয়া যায় না। আর আপনি আমার সাথে জোর জবরদস্তি করার চেয়েও জঘন্য যা ইচ্ছে তাই করেছেন। নুসাইবার চোখে ক্রোধের হাহাকার। তার হাতটা বলিষ্ঠ লোকের বাহুর নিচে আটকে। সে এই বিশাল মানবের সাথেই লেপ্টে রইল। বেঞ্জামিন দাঁড়িয়ে কথা বলছে অ্যালেক্সের সাথে। সামনে প্রাইভেট জেট, ওখানকার পাইলটস মাস্টার। বিমানের ভেতরে প্রবেশ করলো নুসাইবার অন্য হাতে বেঞ্জামিনকে ধাক্কা দিচ্ছে, তবে লোকটার কোনো হেলদোল নেই। সে বুঝতেও পারছে না বাংলুর শয়তানটা কি বলতে চাচ্ছে অ্যালেক্সকে। তাদের ভাষা ভিন্ন, একটা অক্ষরও বোঝা তাই। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখলে বুঝে তার রক্ষে নেই সত্যি। প্রাইভেট জেট মাথা উঁচিয়ে তাকেই ডাকছে। নুসাইবাকে বাবা, বোন, মা কারোর সাথে দেখা করতে দেয়নি পাষাণ পুরুষ। ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কোথাও ভিন্ন এক দেশে। কেন এমন অহেতুক শাসন তার জন্য? আমি আপনাকে কিছু বলছি, কানে শুনেন না আপনি? নুসাইবার গলা জোর বাড়িয়ে প্রশ্ন করলে বেঞ্জামিন মাথা নিচু করে কেবল তীক্ষ্ণ নজরে দেখলেও তার বধূকে। চুলগুলো এলোমেলো হয়ে কান্নারত অগ্নিকন্যার মুখটা ফুস হয়ে গেল সেই শকুনি দৃষ্টির ঝলকে। তারপরও মেয়েটা তার বাহুর নিচে ছটফট করতে লাগলো। অ্যালেক্সের সাথে কথা শেষ করে বেঞ্জামিন তার বধূর বাহু আঁকড়ে সামনে কদম ফেলে। নুসাইবা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টায় জমিনে কদম খিঁচে আটকে থাকার প্রয়াস দেখায়, তবে সে আর নিজের ভারে থাকলো কোথায়। তার পেঁচে হাত গলিয়ে বেঞ্জামিন নিজ গোমরে আটকে নেয় তার বাম পাশে। তারপর গটগট কদম ফেলে পেরোতে থাকে বিমানের সিঁড়ি। নুসাইবার বুকটা সময়ের সাথে সাথে কম্পিত। ভেতরে ঢুকতে একটা কড়া সুবাস নাকে জেকে বসে। কেবিন ক্রু মেয়ে 3 জন স্বাগত জানায়। নুসাইবার ভেজা সত্তা মেপে তারা তাকে চেঞ্জিং রুমে নিয়ে যায় দ্রুত। কাপড় বদলায় নুসাইবা। কালো রঙের স্কার্ট আর সাদা রঙের লং স্কার্ফ জড়িয়ে বেরিয়ে আসে। দেখতে পায় বেঞ্জামিন হাতে বুকের সাথে বসে নির্বিকার বসে রয়। এক পর্যায়ে অন্য হাত টেনে পাশের সিটে নুসাইবাকে বসিয়ে দেয়। মেয়েটা তর্ক করছে, ছটফট করছে। নীরবে বেঞ্জামিন সবটা চেয়েই রইল, যেন তুফান আসার পূর্বের এক ভয়ানক দৃষ্টি। যাবতীয় জিনিসপত্র রাখে সেই 3 জন অশ্রুত কেবিনে। কেবিন ক্রুয়ের 3 জন আরও কিছু বলতে গেলে বেঞ্জামিন তাদের হাতের দেখিয়ে থামিয়ে দেয়। এ পর্যায়ে নুসাইবাকে বেল্ট পেটে প্যাঁচানো অবস্থায় সে কেবিন ক্রুদের জানায়, কেউই বিনা অনুমতিতে আসবে না। তার বলা ইংরেজিতে বাকিরা সম্মতি দেয়। মাথা নাড়িয়ে সাদা রঙের দরজাটা টেনে বাইরে চলে আসে কেবিন থেকে। নুসাইবা বেলচে হাত রাখতে চাইলে বেঞ্জামিন তার হাতের উপর নিজের বিশাল তালু স্পর্শ করে অত্যন্ত হিম শীতল কণ্ঠে বলে উঠছে, বেল্ট খুলবে তো? এইখানেই সব হবে। ওয়ানা ট্রাই? নুসাইবা লজ্জায় ঘৃণায় মুখ বাঁকিয়ে নেয়। চোখে পানি টলমল করছে। সিট বেল্ট হাত থেকে হাত সরিয়ে ফেলে অনায়াসে, কারণ এই লোক মোটেও ভালো না, একদম না। যে এমন করে তাকে দেশ থেকে বিতাড়িত করছে, সে এখন যেটা বলবে সেটাই করবে। নুসাইবা এখন এমনটা চায় না, কিছুই চায় না। সে কেবল বাবা মা বোনকে দেখতে চায়। আমি বাবাকে দেখব, যেতে দিন আমায়। আরন বেঞ্জামিন, আমায় যেতে দিন। আমার বাবাকে দেখা খুব দরকার, খুব। মেয়েটা ফুপিয়ে চিৎকার করে বেঞ্জামিন মেয়েটার নিকট, তবে নিজেকে শক্ত করে রয়। তার ঘন শ্বাস নেওয়া চিৎকারের সময় লোকটার দিকে ঝুঁকে গেলে নরম অংশের স্পর্শ লোকটার শরীরটা উষ্ণ করে তোলে মুহূর্তেই। তারপরও সে নিজেকে নিয়ন্ত্রণ করে। সিটে মাথা এলিয়ে বলে, আমার গলার ধরার আগে সেটা ভাবার দরকার ছিল। আমার বাবার ক্ষতি করেছেন আর আমি আপনার কলার ধরবো না? আমি এতটা খারাপ মেয়ে না। আমার বাবার অত্যন্ত ভালো মেয়ে আমি। আর তাছাড়া আমি আপনার ওয়াইফ, এটা আপনার মাথায় আছে? আমার সাথে এতটা জোর জবরদস্তি কেন আপনার? হ্যাঁ, ওয়াইফ?
আমার ওয়াইফ মানলে নিজেকে অন্তত একটু ট্রাস্ট আমায় করতে। আমার কলার ধরতে না, বৃষ্টিতে পাগলের মতো ছুটে আমার দিকে গান পয়েন্ট করতে না। আমি তোমার হাজব্যান্ড, এটা মাথায় আছে তো? বেঞ্জামিন এবার চোখ বুজে মেয়েটার কর্মকাণ্ড পত্রক্রোধের পুকুরে ফেলেছে তাকে, যা এখনো পুরো শরীর টনটন করছে। মেয়েটার পানি সে আর ফিরলই না। পিঠ দিয়ে তার দিকে অন্য পাশ হয়, হাতটা একবার নজরে আছে। হৃদয় রক্তক্ষরণের মাঝে এটা কিছুই না, নিতান্ত তুচ্ছ। বেঞ্জামিনের শেষের কথাটা কানে ঝংকার তুলে এবার সে তাকে হাজবেন্ড মানে না, সত্যি মানে না। লোকটা এমন প্রশ্ন কিভাবে করলো? তাদের মধ্যে যা কিছু অল্প স্বল্প স্পর্শে জ্বলন হয় সেই সব কেন সে লোকটাকে করতে দেয়? তার হাজবেন্ড বলেই তো, না হয় অন্য লোক তাকে ছোঁয়ার পূর্বে নিজের মৃত্যুকে চাইছে। তবে লোকটা মেয়েটাকে বুঝলোই না, অথচ নুসাইবা এতটুকু ঠাউরও করতে পারলো না বেঞ্জামিন তাকে কি বুঝিয়েছে। মেয়েটা ধরে নিল অন্য এক নির্দেশনা। বাদ বাকি যে লোক তাকে জোর করে বিয়ে করেছে, হুমকি দিয়ে সংসার করছে, তার প্রতি বিশ্বাস জমাটা কি সময়ের ব্যাপার না? নুসাইবা যেন লোকটার যত্ন, স্নেহ, উন্মাদনা সেসব ভুলেই বসেছে সামান্য ওইসব কথায়। মেয়েটা রেগে উঠে ফের বেঞ্জামিনের পিছে প্রায় ভেজা শার্ট মুঠো করে আওড়ায়। হাজবেন্ড না মানলে কি আপনাকে আমার শরীরে স্পর্শ করতে দিতাম? টাচ অ্যান্ড ট্রাস্ট দুইটা আলাদা জিনিস। তোমাকে টাচ করি আমি, ট্রাস্টও, তবে দুইটার একটাও তুমি আমাকে করো না। বেঞ্জামিন না ফিরে জবাব দেয়। নুসাইবার খুব এগোতে লাগলো ব্যাপারটা। মেয়েটা তড়িঘড়ি করে কিছু বলতে নিলে তখনই ঘোষণা হয় প্লেন উড়াল দেওয়ার সময় হয়েছে। যেহেতু সেই ঘন বৃষ্টির দাপট শেষে আকাশে রোদ উঠেছে ভালো। সিট কোয়াইটলি। মেয়েটার দিকে ফের না তাকে জবাব দেয় বেঞ্জামিন। মেয়েটা পাষাণ, মানবের কথায় ভেতরটা ক্রোধে ফেটে যায়, বড় বড় করে কথা বলে। এখন তার দিকে ফিরছে না এই মনস্টার। বেঞ্জামিন ওভাবেই নিজের লৌহ মাখা হাতটার দিকে চেয়েই রইল। তবে সিক্স সেন্স বধূর মাঝে সীমাবদ্ধ। তার মস্তিষ্ক বলছে আর 2 মিনিটের মাথায় মেয়েটা সদগারে স্বেচ্ছায় তার পিছে মাথা রেখে জড়িয়ে ধরবে তাকে। কেন আপনি বলবেন আর আমি চুপচাপ বসবো? হ্যাঁ বসবো তো। আমি আপনার পুতুল, যেভাবে বলবেন সেভাবে। কথাটা বলতে বলতে মেয়েটার সত্তা স্থির হয়। অনুভব করে প্লেন এখন তার গতির খেলা দেখাতে প্রস্তুত। প্লেন উড়াল দেওয়ার সময়টা উঁচু হতে আরম্ভ করলে নুসাইবার শরীর ঠান্ডা হয়ে আসে। সে শক্ত করে তার সিটে চেপে ধরে, গা গুলিয়ে আসে। বুকের মাঝে অস্থির উত্তেজনা। নিচের ঠোঁট কামড়ে ধাতস্থ করতে চায় সে, কিন্তু পারে না। পাশের লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে বসে এলো। নুসাইবা কিছু ভাবতে পারেনি। আলগোছে বেঞ্জামিনের পিঠে মাথা রাখে, 2 হাত দিয়ে খামচে ধরে লোকটার বাহুর অংশ। আমায় বাঁচান। নুসাইবা হাউমাউ করে কেঁদে বলে। মেয়েটার স্পর্শ পেয়ে বেঞ্জামিন সোজা হয়ে বসে, মুখে গম্ভীরতা লোকটা। নুসাইবা একবার সেই লোকের দিকে তাকায়, বেঞ্জামিন তাকাচ্ছে না। নুসাইবার পানে মেয়েটা ভাবে সেও তাকাবে না এই অহংকারী মানবের সত্তা। কিন্তু প্লেনের ঝাঁকি বাড়লে নুসাইবা ভয়ে কেঁদে কুটে বেঞ্জামিনের বাহুতে মুখ ডুবিয়ে দেয়। চোখ খিচে বন্ধ করে দোয়া পড়তে থাকে। পরে মুহূর্তেই স্বাভাবিক গতিতে প্লেন চলে মেয়েটা মুখ তুলে লোকটার বাহু থেকে আবারও বেঞ্জামিনকে চিচিয়ে বলে, আমাকে ভয় দেখানোর জন্য দেশ থেকে চুরি করে নিয়ে যাচ্ছেন? আচ্ছা আমাকে আর কতটা কষ্ট দিবেন? আমার বাবাকে কি করেছেন আপনি, যার কারণে উনি হসপিটালে ভর্তি হয়েছেন? জবাব দিন আমায়। মুড নেই। বেঞ্জামিন সহজে তিরস্কার করে উত্তর দেয়। তার সেই উত্তরে নুসাইবা প্রচণ্ড ক্ষেপে সেই গলার সুর বেশ উচ্চ করে আওড়ায়। আপনার মুড ফুট দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিতে বাধ্য আমায়। দিচ্ছি না। বেঞ্জামিন তাকে ভৎসনা করে জবাব জানায়। এই এই আপনি কি ভাবেন নিজেকে? জোর করে দুনিয়ার সব পাবেন আপনি ভেবেছেন? এত সহজ না। টাকা থাকলে মানুষ সুখী হয় না, সুখটা সম্মানের মতো, এটা অর্জন করতে হয়। নুসাইবা একের পর এক নানান কথা বলে যাচ্ছে, বিনিময়ে বেঞ্জামিন তাকে কিচ্ছু বলছে না। এমন না বলাতেই একা একা কথা বলতে বলতে নুসাইবা ক্লান্ত বনে ঘুমে তার চোখ বন্ধ হওয়ার জোগাড় উপায়ন্ত না পেয়ে এক পর্যায়ে ওই অবস্থায় মেঝে ঘুমিয়ে যায়। সিটের কিনারায় মাথা রেখে তার শান্ত ঘন নিঃশ্বাসের তাড়না। বেঞ্জামিন বুঝে মেয়েটা তন্দ্রা শিখত। বেঞ্জামিন মেয়েটার মুখে নরম ত্বকে আঙুলে স্পর্শ করে। মেয়েটার মাঝে আছে তার সুখ, তার শান্তি। সে মাথা ঝুঁকে নুসাইবার চুলে আলতো চুমু দেয়, গলার দিকে আঙুল স্লাইড করে ফিসফিস করে আওড়ায়। আমাকে ট্রাস্ট করা তোমার সবচেয়ে বেশি দরকার ছিল রূপসী।
কিন্তু যেহেতু ট্রাস্ট করোনি, তাই একটু পানিশমেন্ট তো তুমি পাবেই আমার স্টাইলে। বেঞ্জামিন নুসাইবাকে সোজা করে বসিয়ে দেয়। ওয়াশরুমের দিকে এগোয়, নিজের শার্ট খুলে শার্টটা যে বৃষ্টিতে ভিজলো আর খুললো না, তখন সব পানি শরীরে শুষিয়ে নিয়েছে। অন্য একটা শার্ট চেঞ্জ করে পরে সে ফিরে আসলো কেবিনে। দেখতে পায় নুসাইবা ঘুমিয়ে আচ্ছন্ন, মাথাটা বেঞ্জামিনের সিটে হেলে পড়েছে। বাম হাতটা বেঞ্জামিনের সিটের দিকে হালকা নড়ছে, কিছু খুঁজছে সে। বিড়বিড় করে ঠোঁট নড়ছে। বেঞ্জামিন তার ফিউ কুচকে নেয়, হাতটা সরিয়ে সিটে বসলে শুনতে পায় মির্জার বিড়বিড় কঞ্চ। বেঞ্জামিন, আপনি কোথায়? স্লিপ যান। লোকটা তার ঠোঁটের কিনারে নিজের অধর ছোঁয়ায়। মেজাজটা এখনো খারাপ হয়ে আছে তার। বউ যখন বিশ্বাস না করে তার কলার ধরেছিল, তখনই এতটা রেগে গিয়েছিল সে। ভাগ্যিস মেয়েটার জন্য তার জান কোরবান বলে নিজের ক্রোধকে দমিয়ে ফেলেছিল। না হয় অন্য কেউ সে স্থানে থাকলে নিজ হাতে কলিজা বের করে সেই 2 সেকেন্ড সময় নিত না সেই মনস্টার। না, মোচেও না। সুবাস নেয় সে মির্জার চুলগুলো আলতো করে ছড়িয়ে দেয়, গালের মাঝে হাত নিজের বাহুর সাথে আটকে ফেলে তাকে। নুসাইবা লোকটার উষ্ণতা পেয়ে বাহুতে নাক ঘষে, 2 হাতে আঁকড়ে নেয় লোকটার বিশাল বাহু। ঘুমিয়ে মেয়েটার অত্যন্ত বিভোর। বেঞ্জামিন আলতো একটা পাতলা কম্বল টেনে নেয় তাদের দুজনের সত্তায়। বৃষ্টি অপছন্দকারী বেঞ্জামিন বৃষ্টির ছোঁয়া পেয়ে মাথা ব্যথায় মগ্ন। প্লেনে সবসময় সজাগ থাকা বেঞ্জামিনের দৃষ্টি নুইয়ে আসে নুসাইবার সব ঠিক আছে কিনা। আরেকবার পরখ করে সে নিজেও আঁখি বুঝে। দুজনার ঘুমের মাঝে ক্রু এসে তাদের 2-3 বার দেখে গেল। যেহেতু তারা ঘুম, তাই আর ডাকলো না। খাবারের ট্রে নিয়ে ফিরে গিয়েছে বারংবার। তার উপর বেঞ্জামিন স্পষ্ট মানা করেছিল যেন না ডাকলে তাদের না যেতে, তাও দায়িত্বের খাতিরে যাওয়া। তবে বিরক্ত করলো না সেই যুগলকে, যেখানে লোকটা একটা মনস্টার, চেহারা স্পষ্ট রাগ, আর মেয়েটা ফুলের মতো নরম স্নিগ্ধ। নুসাইবা এক ঘুমে পৌঁছে রাশিয়া। ননস্টপ স্পিডে ফ্লাইয়ের কারণে তারা 8 ঘন্টায় রাশিয়া ল্যান্ড করে। মাঝে বেঞ্জামিন নুসাইবাকে কয়েকবার ডাকছিল খাবার খাওয়ার জন্য, তবে মেয়েটা উঠেনি। গতরাতে ঘুম কম হওয়ায় মেয়েটা ঘুমিয়ে অস্থির। সাইবা, আমরা ল্যান্ড করেছি, ওঠো। বেঞ্জামিনের রুক্ষ কণ্ঠ, সে পায়ের উপর পা তুলে আছে। মেজার ঘুমের তলিয়ে কয়েকবার চোখ পিটপিট করে, কিন্তু ওঠার নাম নেই। বেঞ্জামিন গভীর শ্বাস ছাড়ে, পরে বেল্ট খুলে মেজাকে কোলে তুলে নেয়। হাতে চোট তখনও তাজা, হালকা রক্তিম, ব্যান্ডেজ লাগানো নেই, ওষুধটাও না। লোকটা এমন পার্সন কেন? নুসাইবার হেলদোল নেই, কিন্তু প্লেনের সিঁড়ি ছেড়ে নামার সময় মেয়েটার ঘুম ছুটে যায়। নিজেকে এমন ভাসতে দেখে ভয়ানক এক চিৎকার দেয়, আঁকড়ে ধর বেঞ্জামিনের গলা। আমি বাঁচতে চাই, প্লিজ, আমি বাঁচতে চাই। আমায় ফেলে দিবেন না এত উপর থেকে। আমি আপনার কলার আর ধরবো না। একটা সতর্ক বার্তা। আশেপাশের মানুষ মেয়েটার চিৎকারে তাদের দিকে ফিরে। নুসাইবা নড়ে ওঠে, সে পা নিচে রাখার জন্য পা নাড়লে বেঞ্জামিন তাকে নামিয়ে দেয়। নামানোর সাথে সাথেই মেয়েটা দৌড়ায় প্রাণপণে, কিন্তু পেটের মাঝে অনুভব করে তার জমের দানবীয় হাতের ছোঁয়া। মির্জা তার হাতে খামচি কেচে সুত হয়। আমি বাংলাদেশে যাব আমি। নুসাইবা ইয়াসিন যেমন না তুমি এখন, মিসেস আরন বেঞ্জামিন। জাস্ট ওয়ান মোর স্টেপ, your parents will be in danger. বেঞ্জামিন সিঁড়ির সামনে দাঁড়িয়ে ওভাবেই তাকে আঁকড়ে নিয়ে পকেটে এক হাত রেখে আওড়ায়। তার কণ্ঠে ছিল এক ভয়ানক হুমকির আহ্বান, চোখে জ্বলন্ত তেজ। তার সফেদ হাতের উপর নুসাইবার নখের তেজ ধিম হয়ে আসে। দেখা যায় মেয়েটার ছোট্ট নখের ছাপ বসেছে। আপনি এতটা খারাপ? এর চেয়েও খারাপ হতে পারে, তুমি জানো। বেঞ্জামিন মেয়েটার হাতের তালুতে নিজের হাত স্পর্শ করে, কয়েক কদম পা ফেরে এগুলে। রিপোর্টার, সাধারণ জনগণ সবাই হামলে পড়তে চায়। লোকটার গার্ডস চারিদিকে বেস্টানি দিয়ে তাদের আগলে নেয়। ভারী অস্ত্রের সাথে তাদের পায়ের ধ্বনি যেন বিশাল যুদ্ধের প্রস্তুতি। বেঞ্জামিন নুসাইবার মুখের উপর হাত দিয়ে রাখে, এক পর্যায়ে বুকের সাথে চেপে ধরে মেয়েটার মাথা, যেন আড়ালে রাখছে তার রূপসী বধূর চেহারা। তারা খুব দ্রুত একটা গাড়িতে উঠে জোরপূর্বক সেখানে নুসাইবাকে খাবার খাওয়ায় বেঞ্জামিন, নিজেও অল্প করে মুখে তুলে। সেখানেই মেয়েটা দেখতে পায় লোকটার হাতের পাতার উপর নিচে ভালোই জখম হয়েছে।
হঠাৎই নুসাইবার বুকটা কেমন করে ওঠে। সামান্য আঘাতে মেয়েটা কেমন চিৎকার করে একদম ভস্ম হয়ে থাকে। তবে লোকটা এমন চোট নিয়ে কতক্ষণ ধরে করছে? এক দেশ থেকে আরেক দেশে চলে এসেছে। নুসাইবা আর চোখে বেঞ্জামিনের দিকে ফিরে। খরসান চোয়ালের মানব নুসাইবা এচো বার্গারে কামড় বসাচ্ছে, অথচ তাদের সামনে আরও হরেক রকমের খাবার। মানবের কানের এক পাশ লাল হয়ে আছে, পুরো শু অনেক অংশ পর্যন্ত বিস্ফোরিত। চোয়ালের ওঠানামা দেখেও যেন এক ঘোর চলে যায় সে। খেয়াল করে চোট পাওয়া হাতে বেঞ্জামিন মোবাইল ব্যবহার করছে। নুসাইবা নাচছেও, বলে উঠছে, ব্যথা হচ্ছে না? কোথায় ব্যথা হচ্ছে? মুহূর্তে চোখের রং বদলে যায় সেই কঠোর লোকটা। নুসাইবা স্পষ্ট দেখে পাষাণ লোকের দৃষ্টিতে এখন কেমন এক স্নেহ। আমার না, আপনার। ইউ আর ইনজিউর্ড। নুসাইবা বেঞ্জামিনের হাতের দিকে ইশারা করে শুতে হয়। বেঞ্জামিন একবার নিজের হাতের দিকে তাকায়, পরে আর মেয়েটাকে কিচ্ছুই বলল না। ফোনের কল লিস্ট হাতরে কাকে যেন ফোন করলো। রাশিয়ান ভাষায় বুঝে না নুসাইবা, তবে এটা বুঝলো লোকটা তাকে উপেক্ষা করছে। অজানা একটা চিনচিনে ব্যথা যেন বুকের ভেতর মাঝে হানা দেয়। সে জ্যাব জ্যাব দৃষ্টিতে বেঞ্জামিনের দিকে চেয়েই রইল। তবে লোকটা নিজের কাজে মগ্ন। আরেকবারের জন্য পাশে ফিরল না। বজ্র ধাক্কা লেগেছে নুসাইবার মনে। তারপর কয়েকবার কথা বলতে চেয়েছিল নুসাইবা লোকটার সাথে, কিন্তু বেঞ্জামিন ফোন কলে ব্যস্তই ছিল। পরপর নুসাইবা গভীর ভাবনায় মগ্ন হয়। আসলে কি বেঞ্জামিন তার বাবার ক্ষতি করবে? বিয়ের পর থেকে মেয়েটাকে সে একটা ফুলের টোকাও দেয়নি। দূর, সবসময় এক অদৃশ্য যত্ন করেছে। কখন কি লাগবে, কি প্রয়োজন, সবটা জেনেছে এনেছে। এসবের পেছনে, তাদের বিয়ের পেছনে নিশ্চয় অন্য কোনো কারণ আছে। কেবল নুসাইবাকে আটকানোর জন্য, বিয়ের জন্য বেঞ্জামিনের সেসব হুমকি দেওয়া। না হয় বেঞ্জামিন নিজেই তো তার বাবার ব্যবসা নতুন করে শুরুর জন্য সাহায্য করেছিল। বাবা এরপর থেকে খুশির সীমানায় আছে এখন অবধি। তাহলে আজ কি হয়েছিল? নুসাইবা বেশি রিয়্যাক্ট করেছে বেঞ্জামিনের সাথে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। এক অজানা অনুশোচনায় তার শরীর ঝাঁকি দিয়ে সে পাশে ফিরে দেখে বেঞ্জামিন তার দিকে তাকিয়ে ছিল। দৃষ্টি মিললে দুজন আর বেঞ্জামিন সামনে ফিরে আওড়ায়। শরীর খারাপ লাগছে? সত্তা কেমন ছিনছিন করে মেয়ের। পরনে স্কার্ট খিচে ধরে। না। বাসায় কথা বলবেন? লোকটা বললে নুসাইবার চোখে পানি জমে। বাসায় কথা বলার জন্য বলেছে বেঞ্জামিন, তার মানে বাবার সাথে যা হয়েছিল সেটাতে তার দোষ ছিল না। না হয় লোকটা কখনো কি বাসায় কথা বলার কথা বলতো? বনিতা ছাড়া প্রশ্ন করে ওঠে নুসাইবা। বাবার যা হয়েছে সেটার জন্য আপনি দায়ী না, তাই তো? ইয়েস অর নো? পূর্বের প্রশ্নের জের ধরে বেঞ্জামিন তাকে ফের প্রশ্ন করে। সে ছোট্ট গলায় জবাব দেয়। নুসাইবা বুঝতে পারছে বেঞ্জামিন এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত ট্রিগার্ড। বেঞ্জামিন নিজের ফোন থেকেই কল দেয় ইয়াসিনের নাম্বারে। সাথে নুসাইবার ফোন তার হাতেই তুলে দেয়। পকেট থেকে বের করে কয়েকটা রিং পড়ল। অপর পাশ থেকে ইয়াসিন রিসিভ করে প্রথমেই জানায়, মাই ম্যান, আজকে আপনি না থাকলে আমার বেঁচে থাকাটাই মুশকিল হতো। থ্যাংক ইউ। বাবা কেমন আছো এখন? নুসাইবার চোখে জল গড়িয়ে গাল ভেজায়। সে ক্ষিপ্ত সুরে প্রশ্ন করে ঠোঁট চেপে ধরে হাত দিয়ে। বেঞ্জামিনের জন্যে মনটা কেমন খচখচ করে মুহূর্তেই। ভালো মা, বেঞ্জামিন না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। উনি আমাকে বাঁচাতে গিয়ে নিজের হাতে চোট পেয়েছে। কথাটা শোনা মাত্রই নরম হৃদয় নুসাইবা হিসিস করে কেঁদে ওঠে। মেয়েটার বাবাকে বাঁচিয়েছে বেঞ্জামিন, আর সেই লোকটাকে কতটা জ্বালাতন করেছে নুসাইবা। কলার অবধি ধরেছে, গান পয়েন্ট করেছে। সেসব মনে আসলেই কষ্টে বুকটা যেন ভার হয়ে আসে। অনুভব করে সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার কথিত পাষাণ লোক। নুসাইবা আর কথা বলতে পারল না কান্নার জন্য। হিচকির সুর শুনে বেঞ্জামিন তার থেকে মোবাইল নেয়। ইয়াসিনের সাথে অল্প কথায় জানায় তার বিশেষ কাজ থাকায় নুসাইবা আর সে রাশিয়া এসেছে। যদিও বেঞ্জামিন দেশ ছাড়ার আগে নিজের পরিবারকে কথাটা জানায়। ফোন রাখলে নুসাইবার মাথা থেকে হাত সরিয়ে নেয় বেঞ্জামিন। স্থির বসে প্রশ্ন করে, এনিথিং রং? আপনি আমাকে বললেই পারতেন আপনি বাবাকে সেভ করেছেন, তার ক্ষতি করেননি। ট্রাস্ট করনি আমাকে, তাই জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি।
কথা শেষ হতেই গাড়ি থামে। সুবিশাল এক লোহার ফটকের মাঝে আধুনিকতার সকল ছোঁয়া। নুসাইবা কান্নার দরুন কিছুই দেখার ইচ্ছেতে নেই। সে বড্ড আফসোস করছে স্বামী নামক মানুষটার সাথে খারাপ ব্যবহারের জন্য। নুসাইবা তো এমন মেয়ে না, তার উপর বেঞ্জামিন কেমন আজ চুপচাপ, অন্য সময় মতন কাছে ঘেঁষলেও অবাধ্য স্পর্শ করছে না, কথাটাও কম বলছে। নামো। বেঞ্জামিন কথাটা বললেও নুসাইবা দৃষ্টি নিচু করে নামে। এইবার মাথা ওঠালে আশেপাশে বিশাল উঁচু পিলারের উপর ঘন ডিজাইন চোখে কাড়ার মতন, কিন্তু মেয়েটার মনে বিষাদ। সে বুঝতে পেরেছে বেঞ্জামিনকে অত্যন্ত কষ্ট দিয়েছে। সীমা ছাড়িয়ে গেলে সেটা। নুসাইবা লোকটার পাশে হাঁটলো। লোকটা যেন তার সাথে বিশাল দূরত্ব রেখেছে। বিশাল এই বাংলো, 3 তলা, সার্ভেন্ট সকল দুয়ারে দাঁড়িয়েই হাফ বো করে বেঞ্জামিন তাদের উদ্দেশ্যে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে, আমার ওয়াইফ, ওর সাথে ইংলিশে কথা বলবে। অনলি ফিমেল মেড আমার রুম অ্যান্ড ফ্লোরে অ্যালাউড। মেল মেড যদি দেখি আমার ফ্লোরে, সেখানে আমি তাকে কঠিন শাস্তি দেব।